যে আমার আগেও মনস্বিনীদি, তিয়াশা, বিদ্যুৎ স্যার, শোভনিকদা প্রত্যেকেই একটা জিনিস তোমাদের বললেন যে, এবং এখানে আমি এসেও যেটা ফলো করেছি, এখানে স্ক্রিনে তোমরা দেখেছো কি না যে প্রীতম স্যারও এই জিনিসটাই বলেছেন যে যেটা পড়তে চাও প্যাশান, ঠিক আছে, এই প্যাশানের ব্যাপারটাই কিন্তু সবাই এখানে বলেছেন। আমিও সেই কথাটার উপরই জোর দিতে চাই যে যেটা তোমাদের ভালো লাগে পড়তে, যেটা নিয়ে মনে করছো, আর দিদি যেটা বললেন যে তোমার অ্যাবিলিটি এবং তার সঙ্গে যে প্যাশান, এই দুটো জিনিস ম্যাচ করছে, সেটা নিয়েই তোমরা এগোবে। অন্য জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমার সঙ্গে আসবে। অন্য যে তোমার ফাইন্যান্সিয়াল ওয়েলথ বলো বা তার সঙ্গে যে জিনিসগুলো, সেগুলো তোমার অটোমেটিক্যালি আসবে। কিন্তু আমি তার সঙ্গে আরও কয়েকটা জিনিস অ্যাড করতে চাই, যে যে কয়েকটা জিনিস না থাকলে হয়তো আমাদের যে লক্ষ্য, ডেস্টিনেশনে আমরা পৌঁছাতে পারবো না, হয়তো সেটা পৌঁছানোর পথটা আরও কঠিন হয়ে যাবে। আমি তিনটে জিনিস বলবো। এক নম্বর হচ্ছে যে কনসেপচুয়াল ক্ল্যারিটি। এই জিনিসটা প্রচণ্ড দরকার। আমার ভালো লাগে, আমার অ্যাবিলিটি আছে, ঠিক আছে, কিন্তু আমি সেই জোশ নিয়ে ভর্তি হয়ে গেলাম বা সেই কোর্সটা শুরু করলাম, কিন্তু কোর্সটা যখনই আমি শুরু করলাম, শুরু করে আমি পড়ছি মানে আমি শুধু পড়ছি। দুটো জিনিস আছে, একটা হচ্ছে রিড আর একটা হচ্ছে স্টাডি। এই দুটো জিনিস আছে, আমি শুধু পড়েই যাচ্ছি, দিনের ঘন্টার পর ঘন্টা আমি পড়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো কনসেপচুয়াল ক্ল্যারিটি আসছে না। আমি কনসেপ্টটাই ক্লিয়ার করছি না। হয়তো আমি মুখস্থ করে হয়তো পরীক্ষাতে লিখেও দিচ্ছি, কিন্তু একটা স্টেজ গিয়ে একটা কিছু স্টেজের পর কিন্তু দেখা যাবে যে সেই জায়গাটাতে তোমরা হয়তো তোমাদের অনেক প্রবলেম হতে পারে বা আটকে যেতে পারো। তাই কনসেপচুয়াল ক্ল্যারিটি, যখনই তোমরা যে তোমাদের শিক্ষক মহাশয় থাকবেন বা যেখানেই তোমরা পড়বে বা বই পড়ো, যেখান থেকেই তুমি নলেজ গ্যাদার করো, তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটিটা সবসময় রাখবে। সেটা কিন্তু সেটা তোমার সঙ্গে কোনো দিন বিট্রে করবে না। তুমি মুখস্থ করেছো আজকে, কালকে ভুলেও যেতে পারো। আজকে 6 মাস পর, আমি নিজের কথাই যদি বলি, আমরা নিজেরা আজকে গ্র্যাজুয়েশনে যা পড়েছি, যদি এখন বলতে বলো যে একদম লাইন বাই লাইন কি সেটা বলতে পারবে? কখনোই বলতে পারবো না। কিন্তু সেটা সম্ভবও না কারোর পক্ষে। আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে প্রত্যেকেরই। আমি যদি আবার তাদেরকে বলা হয় এক্ষুনি তারা পরীক্ষাটা দিতে, তারা অনেকেই হয়তো পরীক্ষাটা দিতে পারবে না। বা আগে তখন যেরকম দিয়েছো সেরকম দিতে পারবে না। এটা স্বাভাবিক, এটা কারোর দোষ নয় যে আমি পারিনি বা আমার এটা অক্ষমতা, সেটা নয়, সেটা কখনোই নয়। কিন্তু কিছু জিনিস কিন্তু মানুষের মনে চিরকালের জন্য সেটা গেঁথে যায়। তাই যে বিষয়টাই পড়ো, সেটা তুমি আজকে সায়েন্স সাবজেক্ট হোক কি একটা আর্টসের সাবজেক্ট হোক, হিস্ট্রি, আমি হিস্ট্রির কথাই বলি, কারণ হিস্ট্রির একটা বদনাম আছে, যে সেটা হচ্ছে যে এটা শুধুই মুখস্থ করতে হয়, আর কিছুই নয়। মুখস্থ করো, সাল পড়ো, ডেট মুখস্থ রাখো, এছাড়া আর কিছু না। কিন্তু আজকে আমাদের একজন প্রথিতযশা একজন বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনকে একদিন হিস্ট্রির কথা বলতে, তাকে হিস্ট্রি নিয়ে কথা বলা হয়েছিল। তিনি বলেছিলেন যে হ্যাঁ, ডেট আমার মনে রেখে কী হবে। ঠিকই, একদিকে কথাটা ঠিক, অত ডেট সাল মনে রেখে কী হবে, আমার দেখতে হবে কেন ঘটেছিল, জিনিসটা কেন হয়েছিল। সেটা যদি আমি বোঝার চেষ্টা করি, ইতিহাসকে আমরা যদি সেভাবে দেখি, যে ইতিহাস কিন্তু আমাদের একটা আয়না, আমরা ইতিহাসে জিনিসটা আমরা আগে কি হয়েছে এবং সেটার যে আয়নাতেই কিন্তু আমরা বর্তমানকে দেখতে পাই এবং ভবিষ্যৎটাকেও একটা, যেটাকে বলা হয় যে প্রেডিকশান, সেই জিনিসটা করতে পারি। তাই কনসেপচুয়াল ক্ল্যারিটি, এই জিনিসটা কিন্তু তোমরা যে স্ট্রিম নিয়েই এগো, আমি স্ট্রিমের থেকেও বেশি করে এই জিনিসগুলোর উপর ফোকাস করব। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে কথাটা আমি বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে ডেডিকেশানটা লাগবে। আই হ্যাভ টু বি অনেস্ট উইথ মাইসেলফ। আমি যদি নিজের ক্ষেত্রে অনেস্ট না হই, ঠিক আছে, অনেস্টি জিনিসটা কিন্তু খুব বড় জিনিস। আজকে কারোর আমি হোমওয়ার্ক করলাম না, কি আজকে আমি একটা কিছু জমা দিতে পারলাম না, সেটার থেকেও বড় কথা আমি নিজের কাছে পরীক্ষাটা নিজের সাথে, যে আমি নিজে এই জিনিসটা নিজে পারছি না। নির্ভরশীল হওয়ার থেকেও, পরনির্ভরশীল হওয়ার থেকেও, যেটা হচ্ছে তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে। যে আমার ডেডিকেশান জিনিসটা থাকতে হবে, যে হ্যাঁ, আমি যেটা মনে করেছি আমি করব। কিছু তো মানুষের জীবনে লক্ষ্য থাকে, আমি প্রথমেই বললাম যে প্যাশানই তোমাদের লক্ষ্যটাকে নির্দিষ্ট করতে পারে। তোমাদের প্রথম কথা প্যাশানটাকে খুঁজে বার করতে হবে, এবং যেটা হচ্ছে ডেডিকেশান, আমি সেটার প্রতি ডেডিকেটেড থাকবো। আমি যদি মনে করি যে আমি ছবি আঁকবো, বা আজকে যদি আমি মনে করি যে আমি গান নিয়ে এগোবো, বা এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং ফিল্ড আছে, যেটা হচ্ছে তোমার স্পোর্টস। এখন কতজন বেশিরভাগ ফ্যামিলিতেই কিন্তু স্পোর্টসকে খুব একটা এন্টারটেন করা হয় না, যে খেলে কী হবে, খেলাধুলা করে কী হবে, এই জিনিসটা বলা হয়। হ্যাঁ, কিন্তু এই যে ডেডিকেশান, যারা ডেডিকেটেড আছে বা ডেডিকেটেড থাকবে, তারা কিন্তু অবশ্যই শাইন করে, এবং তার কেরিয়ার গ্রাফটা যে কীভাবে তোমার হাইক করতে পারে, সেটা তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। প্রত্যেকে IPL চলছে, নিশ্চয়ই জানো কীভাবে প্লেয়ার্স ড্রাফটে কীভাবে তাদের স্যালারি হাইকগুলো হচ্ছে। ভেঙ্কটেশ আয়ার একদম বার্নিং এক্সাম্পল। তিনি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমারও মনে করি দিই, কিন্তু হাই আর্নিং একটা পার্সন ছিলেন। তার আগের বছর স্যালারি ছিল হচ্ছে তোমার 8 lakhs, সেখান থেকে আজকে 20 lakhs বোধহয়, বা সামথিং 8 lakhs হোয়াট এভার। তারপর থেকে আজকে তার প্রেজেন্ট স্যালারি হচ্ছে 8 crore।
1 বছরের মধ্যে দেখো তার কোথায় স্যালারি হাইকটা হয়েছে, যেটা কেউ ধরতে পারবে না। কিন্তু এটার পিছনে কী দরকার, সেটা দরকার হচ্ছে সেই ডেডিকেশান। আজকে আমরা যদি প্রত্যেকটা মানুষের মধ্যেই বা সৌরভ গাঙ্গুলিকে যদি আমরা দেখি যে কামব্যাক করব, এই যে ডেডিকেশান, এই ডেডিকেশান জিনিসটা আমাকে পেতেই হবে, আমাকে করতেই হবে, এই জিনিসটা আমি করব, এই মনের জোর, এই জিনিসটা কিন্তু মাথায় সবসময় রাখতে হবে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে আমি এর পরের যে কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার হার্ড ওয়ার্কের কোনো বিকল্প হয় না, কোনো শর্টকাট, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেসের কোনো শর্টকাট হয় না। আমি মনে করলাম যে আমি এটা করে আমি ইজিলি এটা করে ফেলবো, কিন্তু সেটা সম্ভব হয় না। ইজি আর টাফ এটা খুবই একটা আপেক্ষিক টার্ম। কেউ যদি বলেন আচ্ছা ফিজিক্স খুব কঠিন, আমি পারবো না, আবার কেউ মনে করলো ইতিহাস ও তো মুখস্থ করা সম্ভবই না, আমি পারবো না, বা কমার্স কেউ মনে করলো অ্যাকাউন্টেন্সি মাথায় ঢুকবে না। এটা পুরো সম্পূর্ণ আপেক্ষিক। এটা দিদি আরও ভালো বলতে পারবে যে যার সাইকোলজিক্যাল যে অ্যাটিটিউড বা সেটা কোনটা, যেটা কারো কেরিয়ার কাউন্সেলিংয়ের কথা তিনি বলছিলেন, দিদি বলছিলেন। হ্যাঁ, জব প্রত্যেকটা দল মনোবিদ কিন্তু প্রত্যেকটা দলের সাথে তুমি যদি দেখো, ইন্ডিয়া টিমকে যদি দেখো, আইপিএলের টিমগুলো দেখো, প্রত্যেকের সঙ্গে এটা কিন্তু মানে মনোবিদ বলা হয়, যেটা তারা আসেন, সেটা আমরা সৌরভের সময় থেকেও আমরা দেখেছি ছিল। তারপরে রাহুল দ্রাবিড় বলো, ধোনি বলো, প্রত্যেকটা জায়গায় তোমাকে যে এই জিনিসটা কিন্তু এটা একটা বিশাল বড় প্রফেশন। এটা কিন্তু এই মনোবিদ হিসাবে যে প্রত্যেকটা কোনো টিমের সঙ্গে কাজ করা। বাট এখন তো স্পোর্টসের এরিনাতেও স্পোর্টস নিয়েও অনেকে পড়াশোনা করছে, যে স্পোর্টসের ভিতর দিয়েও কিন্তু অনেক স্পোর্টসও একটা পড়াশোনা করার জায়গায় ম্যানেজারিয়াল যে কাজ ইউরোপিয়ান ক্লাবসগুলোতে দেখো, এখন আইএসএল আসছে, প্রফেশনালিজম নতুন, এখানে আইপিএল আইএসএল আসছে, সেখানে তোমার যারা কাজ করছে স্পোর্টিং প্রফেশনালস রয়েছে, তারা সেখানে একটা টিম মানে শুধুই প্লেয়ার্স তা না, আরও অনেক সাপোর্ট স্টাফ থাকে। সেই সাপোর্ট স্টাফদের মধ্যে থেকে কিন্তু প্রচুর তারা কিন্তু হাইলি পেইড হয়। এবং স্পোর্টসের যে এনথুজিয়াজম কারো যদি থেকে থাকে, সেটা আমি বলবো যে সবাই সেটা কিন্তু পার্সিউ করাটা উচিত, সেই জিনিসটাকে কোনো দিন ভুলে যাওয়া উচিত নয়। তা যেটা বলছিলাম যে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প হয় না। আজকে আমি মনে করলাম যে আমি আজকে 10টা 5টা কাজ করলাম, আমার আর পড়াশোনার কোনো টাইম লিমিটও হয় না, যে আজকে টাইম আমি ও 16 ঘন্টা পড়েছে, আমি পারলাম না, আমি পড়বো না। আমার নিজের যদি ব্যক্তিগত বলো, আমি একটানা কোনো দিন 2 ঘন্টা পড়তে পারবো না, আমি পড়িও নি, পারবো না, ঠিক আছে, করবো না সেটা। হ্যাঁ, সেটা এবার এটাই হতে মানে যার যেটা রকম আর কি ডিপেন্ড করে, আমি পারবো না করতে, ঠিক আছে, বেশিক্ষণ এক জায়গায় বসে, ঠিক আছে আমি পড়ছি বা ওরম আমার হবে না, ঠিক আছে। কিন্তু তোমরাও সেটা যে আজকে বাবা মা বলে দিল জোরে জোরে পড়, আর জোরে জোরে পড়লে হয়তো আমি অন্য কিছু ভাবছি, এটা কি হবে, তাহলে তো সেটা সম্ভব না। মানে কেউ হচ্ছে ওয়াচ লার্নিং ভালো, কারোর হয়তো নন স্টপ লার্নিং ভালো। এক্স্যাক্টলি, এটা এই জিনিসটা থাকে। এবার তাই জন্য মাধ্যমিকের পর যে তোমরা এবার যে এইচএস পড়বে, তো যেটাই পড়ে থাকো সেই ওই একই জিনিস, এই 3টে জিনিস সবসময় মাথায় রাখবে। প্রথমে তো প্যাশনটা তোমাদের ডিসাইড করতেই হবে যে কোনটা করবে। কনসেপ্ট CDH 3টে জিনিস, কনসেপচুয়াল ক্ল্যারিটি, ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, এই 3টে জিনিস যদি তোমার থাকে, আমি ওর কথাই দেখেছি, ওকে আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই, ও যে পরিমাণ হার্ড ওয়ার্ক করেছে আমার চোখের সামনে করেছে, সেটার কোনো বিকল্প হয় না। ও মানে রাত দিন সেটা যেভাবে একটা ডেডিকেটেডলি যে হার্ডওয়ার্ক, সেই হার্ডওয়ার্কের কোনো বিকল্প হয় না, এবং ও সেটা আরও বুঝতেই পারছে যে সেটার ফলাফলটা কী হতে পারে। এটা একটা জিনিস। আর আর্টস নিয়ে যদি বলো, আর্টসের যে কেরিয়ারের অপরচুনিটি, এখন অনেকের একটা মিথ ছিল আগেকার দিনে, যে হয়তো ব্যাংকিং পার্সোনাল হতে গেলে তোমাকে কমার্সই পড়তে হবে বা সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। হ্যাঁ, এটাও একটা খুব জেন্ডার বায়াস, হ্যাঁ, এই একটা জেন্ডার ব্যাপারটা আসে, তো ওখানে এই একটা কিন্তু বায়াস জিনিসটা খুবই আছে, ঠিক আছে, বায়াস জিনিসটা আমরা ফলো করেছি। কারণ যাদবপুরে আমি পড়েছি, যাদবপুরে দেখেছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কমপ্লিটলি মেল ডমিনেটেড, আর্টস ডিপার্টমেন্ট সেখানে কিন্তু দেখা যাবে যে ফিমেল মেজরিটিটা অনেক বেশি, ঠিক আছে। আমি নিজে স্যার অভিজ্ঞতা আছে, মানে পড়েছি, তাই জন্য আমি সেটা বলছি। এই একটা জিনিস। আর আর্টসের দিক থেকে যদি তুমি বলো, যে আর্টসের দিক থেকে ব্যাঙ্কিং এক্সামস যেগুলো হয়, যেগুলো ন্যাশনালাইজ ব্যাঙ্ক, অবভিয়াসলি আমি যেটা বলছি, IBPS-এর কথা যদি বলো, জানো তোমরা প্রত্যেকে, আরও জানতেও পারবে, দাদা আছে বা অন্য ইয়ে থেকে, এখন নেটের থেকেও জানতে পারবে। ব্যাঙ্কে কিন্তু ব্যাঙ্ক ইজ ওপেন ফর অল, ওপেন টু অল, ঠিক আছে। এখন কারোর কোনো এরকম নেই, ব্যাঙ্কিং ম্যানেজার, PO, ইভেন RBI-তে যদি তুমি যাও, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার
বলা যেতে পারে যে কন্ট্রোলিং ব্যাংক, সেটাও কিন্তু সেন্ট্রাল যে ব্যাংক সেটাও হচ্ছে, এখানেও কিন্তু যে কোনো আর্টস গ্র্যাজুয়েট সে যেতে পারে, সে গিয়ে সেখানেও একটা বিশাল পোস্টে সে হোল্ড করতে পারে। ইভেন আমাদের আরবিআই গভর্নর, মানে সত্যি যদি জানো, শক্তিকান্ত দাস, তিনি কিন্তু হিস্ট্রির একজন স্টুডেন্ট। আরবিআই গভর্নর, ভেবে দেখো, শক্তিকান্ত দাস তিনি হিস্ট্রি স্টুডেন্ট। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিলেন, তিনিও কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। ঠিক আছে, তো এইভাবে যদি তুমি দেখো সুভাষচন্দ্র বোস, যাদের লেজেন্ড কিছু পার্সোনালিটিস আছে, তারা কিন্তু দে অল বিলং টু দ্য হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে আর্টস মানেই যে যারা একদম নিচু স্তরের স্টুডেন্ট, নিচু তলার স্টুডেন্ট, তারাই পড়াশোনা করবে, তারা একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে অনেকে ভুগতে দেওয়া হয়। এবং আমাদের চারিপাশে যে পিয়ার প্রেশার, এই জিনিসটা থাকে যে হ্যাঁ তুমি আচ্ছা ওইটা পড়ছে, সেই জিনিসটা কখনো আনতে দিও না। তুমি মনে করবে তুমি যেটা করছো তোমার ফিল্ডে তুমিই বেস্ট, ইউ আর দ্য বেস্ট, এটা মনে করতে হবে। ঠিক আছে, তো মানে তুমি যদি মনে করো যে আই অ্যাম দ্য বেস্ট অফ মাই সেলফ, তোমাকে তোমার নিজের যে বেস্ট ভার্সানটা আছে সেটা বের করে আনতে হবে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি যে ফিল্ডেই যাও সেটা। তো এটা হচ্ছে আমার কথা। আর স্কোপ নিয়ে যদি কথা বলো, তো আর্টসের ফিল্ডে যদি বলো, ব্যাঙ্কিং ফিল্ড তো আমি বললাম ওপেন, এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফিল্ডগুলো আছে, WBCS, ইউপিএসসি, এই ফিল্ডগুলোতে যাও যদি, যে জেনারেল স্টাডিজের যে পেপারগুলো আছে, জেনারেল স্টাডিজের পেপারগুলো কিন্তু মূলত আর্টস ডমিনেটেড থাকে, হিউম্যানিটিস ডমিনেটেড, বিকজ সেখানে তোমাকে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, মানে জেনারেল স্টাডিজের মধ্যে তুমি যদি পলিটিক্যাল সায়েন্স ইভেন নাও পড়ে থাকো, তোমাকে কিন্তু সেখানে আলাদা করে পড়াশোনা করতে হয়, সেটা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইয়েস, এগুলো তোমাকে পড়তে হবেও। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো তোমার, সেগুলো কিন্তু তোমার আর্টস ফ্যাকাল্টিতে হলে তাহলে ইউ উইল বি ইন অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশন। ঠিক আছে, তোমার একটু অ্যাডভান্টেজিয়াস থাকবে, যে বিকজ তুমি সেখানে সেই জিনিসগুলো আগে থেকেই কিছুটা হয়তো জেনে থাকবে। অবভিয়াসলি সব ফিল্ডের কাছেই ওপেন। তো এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি বলতে চাই যে ইফ ইউ ওয়ান্ট পাওয়ার, ঠিক আছে, আইএএস, ইউপিএসসি, মানে ইউপিএসসি, WBCS তো অবশ্যই হয় সেটা। আর একটা ল নিয়ে পড়ে ওয়েস্ট বেঙ্গল যেটা তোমার WBJS পরীক্ষাটা হয়, জুডিশিয়াল সার্ভিস বলে একটা পরীক্ষা হয়। হ্যাঁ, জুডিশিয়াল সার্ভিসে যদি দাও, তোমরা কিন্তু ডাইরেক্ট লয়ার নয়, একেবারে জাজ, যেটা হচ্ছে যে বিচারক হতে পারবে। বিচারক হতে পারলে সেটা মানে এটা হিউজ রেসপেক্ট কিন্তু তোমরা গেইন করতে পারবে। এবং সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাও যে মানে ইফ ইউ গো টু সাম টোল, যেটা হচ্ছে রাস্তায় টোল প্লাজা, এগুলোতে তুমি বলতে পারো ইফ ইউ ওয়ান্ট টু এনজয় পাওয়ার যদি চেয়ে থাকো, যে ঠিক আছে একটা কার্ড দেখালে আমি অ্যাক্সেসটা পাবো, সেই জায়গাটা যদি যেতে চাও, এই সব পোস্টগুলোর দিকে কিন্তু আর্টসের যদি তুমি স্ট্রিম নিয়ে পড়ো, তাহলেও কিন্তু তোমার ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস থাকবে। অবশ্য সব স্ট্রিমের জন্যই ওপেন, স্টিল আমি অবশ্যই জার্নালিজমে একটা আছে আজকাল, এখন প্রিন্ট মিডিয়া এবং তারপরে ডিজিটাল মিডিয়া, এবং যেটা হচ্ছে ইন্টারনেটে এখন যে নিউজ বেরোচ্ছে, এখন যে প্রিন্ট মিডিয়ার এখন যে ডিজিটাল ভার্সান বেরোচ্ছে, এবং টিভি যেটা আছে, সেখানে প্রচুর রিক্রুটমেন্টস সেখানে থাকছে, যেখানে যার মাধ্যমে কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডে তুমি যদি ভালো লিখতে পারো, লেখার ক্ষমতা, অনেকেই আছে লেখে, তা কিন্তু তারা প্রকাশ করে না। অনেকেই আছে লেখে, কারণ ওই যে সায়েন্স পড়ার চাপে আর লেখাটা হয়ে ওঠে না, লিখে সেই বাড়িতেই ডায়েরিতেই কিন্তু সে বন্দি হয়ে পড়ে রইল, সেটা কিন্তু করা ঠিক নয়। ওকে দেখছিলাম একটু আগে, ও বোধহয় ছবি আঁকতে ভালোবাসে, যদি আমি ভুল না বলে থাকি বা ভুল না দেখে থাকি। ও একটু আগে হয়তো কিছুটা বোরই হচ্ছিল, ও পোর্ট্রেট আঁকছিল হয়তো, তাই তো? ঠিক বললাম তো? একটু দেখা, আরে দেখা কি আছে, আরে দেখা না, দেখ এখানে আয়, উঠে দেখা, ওট তুই আয়, আরে আয় না, আয়, আরে আচ্ছা যাই হোক, ও বসে আছে, আমি দেখছি, ও কিন্তু বসে একটা পোর্ট্রেট রেখেছে। তা এটা কজন পারবে? সেটা ও বলেই পেরেছে, ঠিক আছে, তাই এটা ওর একটা ট্যালেন্ট। তাহলে ও যদি এটা নিয়ে এগো, এটা ওর প্যাশন, সেটা তো আমরা এখনই বুঝতে পারছি, এটা লাইভ এক্সাম্পল, যে এখন সবাই এত কিছু আলোচনা হচ্ছে, তার মধ্যে থেকে আমাকে বললে তো আমি পারবো না, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে কজন সেটা পারবে, ও যে বসে এটা করেছে, সেটাই কিন্তু ট্যালেন্ট। এই জিনিসগুলোকে আমাদের হাইলাইট করতে হবে। কোনো কিছুই ছোট নয়, কোনো কিছুকেই ছোটো করে এগোলে হবে না। ইনফিরিয়রিটি কমপ্লেক্স কারোর মধ্যেই আনা চলবে না। তিনটে জিনিস যদি আমার থাকে, কনসেপচুয়াল ক্ল্যারিটি, ডেডিকেশান, হার্ডওয়ার্ক, তুমি যে কোনো জায়গাতেই তোমার সাফল্য অর্জন করতে পারবে। আর আমার নিজের সাবজেক্ট আমি যদি বলি, ইন্টারন্যাশনাল রিলেশনস, এই যে ইউক্রেন রাশিয়া জানো নিশ্চয়ই যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, তো বিদেশ নীতি বলে আমাদের তো দেশের নীতির মধ্যে একটা বিদেশ নীতি বলে একটা জিনিস আছে। বিদেশ নীতিটা কি আমরা সবসময় আমরা কি জানি, একটাই বিদেশ নীতি মানে ওই পাকিস্তান যুদ্ধ করছে, ওই ব্যাস, এই যুদ্ধের কতগুলো সিনেমা দেখলাম,
ঠিক আছে এই মেরে দাও গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে দাও, ঠিক আছে হয়ে গেল। কিন্তু তার সেটা করলে যে তার কি রিপারকাশন হতে পারে আন্তর্জাতিক স্তরে, কী নীতি নিয়ে চললে আমার সঠিক হবে। সবসময় যে আমি একেবারে মানে যা মনে হচ্ছে যে তো আর পাড়ায় পাড়ায় ঝগড়া নয়, দেশে দেশে একটা ব্যাপার, সে পাড়ায় ঝগড়া যে আমি চলে গেলাম গিয়ে মারতে, সেরম নয়। তো এক্ষেত্রেও কিছু নীতি তোমাকে ফলো করে চলতে হবে। তো আমাদের আন্তর্জাতিক সম্পর্ক যদি নিয়ে পড়ো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা একটা দিদিও বলছিলেন। আফগানিস্তানে অ্যাটাক হওয়ার পর কিন্তু আমাদের সবার একটা প্রশ্ন হচ্ছে ভারত কেন কোনো মুভমেন্ট নিচ্ছে না। প্রচুর বড় বড় আইআর যেটা মানে স্পেশালিস্ট, তারা কিন্তু তখন দেশকে তখন বুদ্ধি দিচ্ছে যে দেশের এখন কী নীতি নিয়ে চলা উচিত। অবশ্যই এই যে এটাই তো, এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি একটু ফলো করে থাকো, এবার আমি একটা জিনিস সাজেস্ট করবো যে প্রত্যেকের নিউজ পেপার মিডিয়া এগুলো একটু ফলো করো একটু, কারণ এগুলো সম্পর্কে ডাইনামিক যত থাকবে তোমার যে স্ট্রিমেই যাও সেগুলোতেই তোমাকে সে হেল্প করবে। সায়েন্স পড়ো, কমার্স পড়ো, কমার্সে তো লাগবেই, ফিনান্সিয়াল ফিল্ডের নিউজগুলো তোমার লাগবেই, আপডেট এটা তোমার লাগবে। এবার এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে দেখছো যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তাহলে ভারত কিছু বলছে না, শুধু অ্যাবস্টেন করছে। কেন করছে? কারণ আমাদের রাশিয়া আমাদের দীর্ঘদিনের পার্টনার। আমি আমার পুরনো আজকে সাপোজ ও যদি ওর খুব ভালো বন্ধু হয়, ঠিক আছে, আজকে ওর সাথে ও ধর অতটা কথার কথা বলছি, কিছু মনে করিস না, ধর ওর সাথে ওর কোনো একটা ঝামেলা হলো, ঠিক আছে, কোনো বিষয় নিয়ে, ওর খুব ভালো বন্ধু, তো ও কি চট করে গিয়ে ওর পক্ষ নিয়ে নেবে? সেটা কি সম্ভব? নাকি আমার যে পুরনো সম্পর্ক আছে, আমার যে আমার কাছের লোক, তাকে আমি কিছুটা হলেও বুঝে চলবো, দেখে চলবো। হ্যাঁ, অবভিয়াসলি আমি ন্যায় নীতির পক্ষে চলবো, কিন্তু আমি তো চেষ্টা করবো সেটা করার। তাই হোক, আরও ইন্ট্রিকেট ডিটেলস আছে, আমি রাশিয়ার সম্পর্কে ডিটেলসে যাচ্ছি না, সেটা বলার প্ল্যাটফর্ম এখানে নয়। কিন্তু আমি এটাই বলতে চাই যে আজকে এই যে জিনিসগুলো ডিটারমাইন করা, সেটা আমাদের অনেক কিছু শেখায়। আন্তর্জাতিক রাজনীতি এবার সেটাও কিন্তু অনেক কিছু। আমি কেন এলাম, আমার ছোটোবেলা থেকেই রাজনীতিটা ভালো লাগতো, এটা একটা অদ্ভুত বিষয়। এবার অনেকের হয়তো লাগে না, অনেকের বাড়িতে শেখানো হয় রাজনীতি করো না, রাজনীতি করলেই সেটা খুব বাজে, এখনকার চারিদিকে বোমা গুলি এইসব, ঠিক আছে, এছাড়া আর কিছু নেই, কাটমানি দুর্নীতি এই। কিন্তু না, আমাদের বাড়িতে আমার বাবা তিনি বলেছেন যে না, ঠিক আছে, তুমি রাজনীতি যদি ভালো লেগে থাকে তুমি সেই দিকটা নিয়ে ভাবো, ঠিক আছে, ভাবতে পারো। আচ্ছা, সেটা নিয়ে আমি ভাবলাম যে ওটা নিয়েই পড়াশোনা করি। তারপরে আমার বিদেশ নীতির দিকটা, আমরা নিউজ পেপার পড়তাম, আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি আফগানিস্তানের যুদ্ধ পেপারে দেখতাম, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঘটনা, ইরাকের ঘটনা, তারপরে এই জিনিসগুলো দেখে একটা আগ্রহ জন্মায় এই জিনিসগুলোর প্রতি, যে এই জিনিসগুলোর মধ্যে যদি আমি ঢুকতে পারি তাহলে হয়তো সেটা একটা হ্যাঁ, তো সেই জিনিসটার প্রতি একটা আগ্রহ ছোটোবেলা থেকেই ছিল। এবং এতে এই লেভেলে যদি যাও, ইউপিএসসি ক্র্যাক করলে কেউ আইএফএস হতে পারে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, যেটার কোনো তুলনা হয় না সেই কাজের, মানে সেটা কি বলবো, রাষ্ট্রদূত অবধি সে চলে যেতে পারে, যে তুমি কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছো, যে ইউ আর রিপ্রেজেন্টিং দ্য কান্ট্রি, ঠিক আছে, তুমি কি বলছো, হোয়াট ইউ আর সেইং, ইউর কান্ট্রি ইজ মানে উইথ ইউ, সেক্ষেত্রে তোমার কান্ট্রির হয়ে তুমি বলছো, সেটা একটা রেসপেক্টিভ পজিশন আইআরের দিক থেকে। হ্যাঁ, পিওমতে তো থাকবেই, প্রাইম মিনিস্টারের যে ইয়েতে সবসময় থাকে, ঠিক আছে। এবার আইআরের মধ্যেই যদি কেউ নিউক্লিয়ার ওয়েপন্স নিয়ে করতে চায়, নিউক্লিয়ার ওয়েপন্সও কিন্তু আইআরের মধ্যে থেকে পড়ানো হয়, নিউক্লিয়ার ওয়েপন্স, ঠিক আছে, সেই নিয়ে অনেক মানে আর্টসের সায়েন্স সাবজেক্ট হলেও সেখানে মিসাইল টেকনোলজি অ্যান্ড অল থিংস, সেইগুলো নিয়েও কিন্তু কিছু জিনিস থাকে আমাদের। তো যাই হোক, সেটার ভেতরে আমি যাচ্ছি না। একটা জিনিস আমি বলছি যে আজকে নাম্বারের কথা হচ্ছে অনেক, বা এন্ট্রান্সের কথা, আমি একটা জিনিস বলে আমারই মানে লাইফেরই একটা জিনিস, কনসেপচুয়াল ক্ল্যারিটির একটা জিনিস বলছি, আর একটা পয়েন্ট বলে আমি বক্তব্য শেষ করব। তারপর কেউ কিছু প্রশ্ন থাকলে করো। যখন নেট পরীক্ষা দিতে যাই 2017 সালে, তখন জাস্ট শুধুমাত্র কিন্তু এমনি তখন প্রিপারেশান যে আলাদা করে নিয়েছিলাম তা না, আমার মাস্টার্সের সেটা ছিল হচ্ছে জাস্ট মাস্টার্সটা আমি দিয়েছি বা দেবো ওই সময় ছিল। সেই সময় যা নর্মাল যেরকম পড়াশোনা করছি, নেট পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি, ভালো করে যে কী সিলেবাসে আছে যে খুব বেশি জানি তাও নয়, জাস্ট দিতে হয়, ঠিক আছে, সবাই বলছে যে দেওয়া হোক তাহলে দেই নেটটা। তো আমি গেছি দিতে, সবাইকে দেখি বই পড়ছে নেটের জন্য আলাদা করে পড়ছে, আমার কাছে কিছুই ছিল না, সত্যি কথা বলতে আমার কাছে কিছুই ছিল না। আমি ব্যাগটা নিয়ে গেছি, ব্যাগে জলের বোতল ছিল আর পেন যা থাকার এই নর্মাল জিনিস ছিল, আর কিছু ছিল না। অ্যাডমিট কার্ড নিয়ে সকালবেলা একাই চলে গেছি, বোধহয় এলগিন রোডের ওখানে কোথাও একটা সিট পড়েছে, দিতে গেছি, সবাই পড়ছে, আমি তো জানি না কি সিলেবাস আছে। হ্যাঁ, ওইটাই, এবার সিলেবাস আমি কিছুই জানি না, আমি সত্যিই জানি না কি আসবে। তো ভালো পরীক্ষা দিতে গেছি, কিন্তু ওখানে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে আমি দেখছি যে হ্যাঁ, এটা একটু অনেক পরীক্ষার সময় পাওয়া যায় অনেকটা, ভেবে চিনতে অপশানসগুলো, হ্যাঁ আচ্ছা তাহলে এটা হলে তো এটা হতেই পারে, এই লজিক্যালি জিনিসটা ভেবে, আর্টসের সাবজেক্ট স্টিল আমি বলছি, মুখস্থ করলে কিন্তু সেটা সম্ভব নয়। তো সেটা করে আমি পরীক্ষাটা দিলাম। আমার যখন অন্য ব্যাচ ক্লাসমেটরা আছে অনেকেই দেখলাম
কিন্তু সেটা সেইবারে পরীক্ষাটা হয়তো ক্লিয়ার করতে পারেনি, কিন্তু মানে মানে কিছুটা আনএক্সপেক্টেডলি, আমি তো ভাবিনি হবে, যে আমার কিন্তু দেখলাম সেই বছরই নেটটা ক্লিয়ার হয়েছে। তাই আমি বলছি যে কনসেপচুয়াল ক্ল্যারিটির একটা প্রশ্ন। আর আরেকটা জিনিস আমি বলে শেষ করব, যখন 2012 সালে সেন্ট জেভিয়ার্স, যাদবপুর সমস্ত জায়গাতেই আমি ফর্ম ফিল আপ করেছি, সমস্ত কলেজ ইউনিভার্সিটি যেগুলোতে হয়, তো আলটিমেটলি যাদবপুরে পড়েছি। কিন্তু আমি একটা জিনিস ইতিহাসও বলছিল যে অ্যাকাউন্টেন্সিতে ওর নাম্বার কম ছিল ইকোনমিক্সের থেকে, কিন্তু স্টিল ও অ্যাকাউন্টেন্সিটা ভালোবাসে তাই গেছে। আমার তখন 12-এ পলিটিক্যাল সায়েন্সে নাম্বার আমার কমই ছিল, 80 ছিল, অন্য ইংলিশে ছিল 91, ঠিক আছে। তো সেক্ষেত্রে পিয়ার প্রেশার কিন্তু ছিল ইংলিশ পড়ার, কিন্তু আমার তো ইচ্ছা নেই। অতএব যাদবপুরের যে এন্ট্রান্স হয়, এন্ট্রান্সটাও দিতে হয়, কিন্তু বিচ্ছিরি রকমের রেজাল্ট হয়। মানে এন্ট্রান্সে আমি তো জানতামই পারবো না, মানে সেই ইন্টারেস্টই তো নেই, কী করে পারবো। অন্তত যখন আইআরের রেজাল্টটা বেরোয়, আইআরের রেজাল্টটায় আমি খুব ভালো মতো করি, ইভেন আমি ওটাতে টপও করি। কিন্তু তার চেয়ে বড় কথা, জেভিয়ার্সে কোনো এন্ট্রান্সের সিস্টেম ছিল না। জেভিয়ার্সে ছিল হচ্ছে মার্কসের ভিত্তিতে ভর্তি হওয়ার সিস্টেম। তো ওখানে তখন আমার তো 80, এবার অনেকে আছে যে অনেক মানে হায়ার না মার্কস নিয়ে তারা অ্যাপ্লাই করেছে, তো তারা অনেকে জেভিয়ার্সে চান্স পেয়ে যায়। মানে সামহাও আমি হয়তো যেতাম না, আমি যেতাম কি যেতাম না পরের কথা, বাট সামহাও মানে আমার নামটা জেভিয়ার্সের মেরিট লিস্টে ছিল না, ঠিক আছে। আজকে কোনোভাবে হয়তো মার্কসটা কমের জন্য, আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সে 80 পেয়েছিলাম, তো সেই মেরিটটা ছিল না। তা আজকে আমি দাঁড়িয়ে এই 2020 সালে, তখন ওটা 2020 সালের 1 ফেব্রুয়ারি, তো আমি সেই সেন্ট জেভিয়ার্স কলেজেই বলতে পারো, আমি তারপর থেকে আমি কলেজে যাইও নি। তারপর আমি যখন প্রথম ঢুকি 1 ফেব্রুয়ারি 2020, তখন সেন্ট জেভিয়ার্সেরই সেই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে ঢুকি। সো এইটা হচ্ছে ব্যাপার, মানে তোমার যদি ইচ্ছা থাকে তুমি একটা কিছু করবে, তোমার ডেডিকেশনটাই সবচেয়ে বড় কথা, হার্ডওয়ার্ক, এর কোনো বিকল্প হয় না। তো এই আমার বক্তব্য। আর কারো কিছু যদি প্রশ্ন থাকে সে করতে পারো। হ্যাঁ, আইআরটা ইন্টারন্যাশনাল রিলেশনস, তুমি যদি পড়ো এটা নিয়ে পড়লে তোমার কিন্তু আন্তর্জাতিক অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, এখন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আছে, ওখানে কাজও করা যায়। এছাড়া অনেক থিঙ্ক ট্যাঙ্কস আছে, তারাও বাইরে চলে যাওয়া যায়, বাইরে যদি পড়তে যাও অনেক স্কলারশিপস অ্যাভেলেবেল আছে, সেই স্কলারশিপস অ্যাভেলেবেল বাইরে পড়াশোনা করলে। এবার ইন্ডিয়ার থেকে বাইরে যদি দেখো স্কোপগুলো আরও বেশি, সেখানে অনেক যারা তোমার থিঙ্ক ট্যাঙ্কের কাজ হচ্ছে যে গভর্নমেন্টকে অ্যাকচুয়ালি করা, অ্যাডভাইস করা যে হোয়াট টু ডু। সেখানে একটা কমিউনিটি আছে তাদের, সেই কমিউনিটি, সেখানে গিয়ে তুমি অ্যাডভাইসেবল কাজ করতে পারো। প্লাস এই আইএফএসে ইউপিএসসির দিকে যদি যাও, আইএফএসটাকে তোমাদের কেরিয়ার অপশান কখনও রাখতেও পারো যদি মনে করো দেশের জন্য কিছু করতে চাও। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো তোমরা করতে পারো। জেনারেল লাইন তো সবটাই খোলা আছে, জেনারেল লাইন নিয়ে আমি আলাদা করে আর কিছু বলছি না, বিকজ সেগুলো সবটাই খোলা আছে। তো প্রত্যেককে অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার এন্ডেভার্স। হ্যাঁ, এইচএসের পরে যাদবপুরে এন্ট্রান্স হয়, এই এইচএসের রেজাল্ট বেরোনোর পরপরই, ঠিক যেদিন বেরোবে তার 2-1 দিনের মধ্যেই সাইটে যদি খুলিস দেখতে পাবি যে মানে যে ফর্ম বেরিয়েছে, অনলাইন ফর্ম ফিল আপ হয়, একটা এন্ট্রান্স দিতে হয়। ওখানে হচ্ছে যে ক্রাইটেরিয়াটা হয়, এইচএসের মার্কসের উপর 50% ওয়েটেজ, আর হচ্ছে এন্ট্রান্সের যে মার্কস তার 50% ওয়েটেজ, এই দুটোর ওপর ভিত্তি করে ওরা অ্যাডমিশনটা করে। এন্ট্রান্সের সিলেবাসের মধ্যে থাকে হচ্ছে যেটা বললাম, আলাদা করে কিছু পড়বার নেই, বই পড়ে কিছু হবে না, চারিপাশে যা হচ্ছে সেটাই আসল, কোনো বই পড়ে কিছু হবে না। এই আশপাশে হচ্ছে নিউজ পেপার, টিভি, আগের যদি তুমি 1-2 মাস ধরে ভালো করে নিউজ পেপার, টিভি এগুলো দেখাশোনা করো তাহলেই হয়। আইআর যাদবপুরেই পড়ানো হয়, আর হয় অন্য জায়গায় পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, হ্যাঁ, প্রেসিডেন্সিতে বিগত কয়েক বছর ধরে ওটা হচ্ছে যে প্রেসিডেন্সির যে এন্ট্রান্সটা হয় ওটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থ্রু দিয়ে হয়। মানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড মানে সায়েন্সের তা না, মানে ওই বোর্ডটার থ্রু দিয়ে কিন্তু প্রেসিডেন্সির এটা হয়। কেউ যদি একটুখানি প্রেসিডেন্সি সাইটটার দিকে একটু কেউ নজর রাখবি, ওটা কিন্তু এইচএস হওয়ার আগেই প্রত্যেকের মানে ফর্ম ফিল আপটা শুরু হয়ে যায় এবং শেষও হয়ে যায়। তো প্রেসিডেন্সিতে পড়ার ইচ্ছা থাকলে কিন্তু একটু আগে থেকে জিনিসটা, মানে জানুয়ারি মাসের থেকেই কিন্তু জিনিসটা দেখাশোনা করতে শুরু করতে হবে যে ওটা দিচ্ছে নাকি প্রেসিডেন্সিতে পড়তে গেলে। তো এই বিষয়টা প্রত্যেকে খেয়াল রাখবে যে সাবজেক্ট নিয়ে এগো। তো এই হচ্ছে ব্যাপার। আর যাদবপুরে তো বললাম ওইভাবে হয়, এন্ট্রান্সের ভিত্তিতে, এন্ট্রান্সটা পুরো এর ওপর। আর যাদবপুর ছাড়া যদি দেখিস যে আইআর আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আছে, দিল্লি, হায়দ্রাবাদ আছে, তো এরা তোর পড়ায়। এছাড়া তোর টিস আছে, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স আছে, মুম্বাই আছে, গুয়াহাটি আছে, এরাও পড়ায়।
এইসব ইনস্টিটিউশনসগুলো আছে। এবং টিচার একাডেমিক লাইনটা নিয়ে আলাদা করে কি বলবো, আগেও দিদিও বলেছেন যে নেট যদি করতে হয়, নেট হচ্ছে অনেকটা এমবিবিএসের যেমন ডাক্তারি একটা সার্টিফিকেট পায়, নেট হচ্ছে ঠিক সেরকম। নেট পরীক্ষা পাস করলে ইউ উইল গেট মানে নেট পাস যেটা নাম্বার পাবে, তারপর মানে ইউ আর কোয়ালিফাইড টু টিচ ইন কলেজ। তুমি কোয়ালিফাই হলে এরপরে হয় কি, এখানে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সিএসসি হয়, পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ হয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের গ্রেড 1 গ্রেড 2, তারপর অ্যাসোসিয়েট গ্রেড 1 গ্রেড 2, এভাবে তোমার কেরিয়ার যে প্রোগ্রেশন সেটা হয়। আর এছাড়াও কিছু অটোনোমাস কলেজ যেরকম আছে আমি, তারা নিজেরা রিক্রুট করে। এরকম আরও অনেক জায়গাতে আছে, ইনস্টিটিউট আছে, তারা নিজেরাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট করে নেট জেআরএফের মাধ্যমে। জেআরএফ করলে ফেলোশিপ পাওয়া যায় একটা, ফেলোশিপ পেলে তুমি যদি পিএইচডি করো সেক্ষেত্রে তুমি ফেলোশিপ পাবে। তারপর জেআরএফের পর আরও উঁচু লেভেলে গেলে এসআরএফ আছে, সিনিয়র রিসার্চ ফেলো। হ্যাঁ, এই স্কোপগুলো আছে। অ্যাকাডেমিক্স, পিওর অ্যাকাডেমিক্সের দিকে যদি যাও, সেদিকটাও তোমাদের আছে, সব সাবজেক্টে ইরেসপেক্টিভ, আর্টস বলে কথা না, সব সাবজেক্টেই সেটা ভ্যালিড। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আর কারো কিছু স্যারকে তো আমরা তো সবাই ছাড়বো না, ইনক্লুসিভ স্যারও যেন আমাদের সঙ্গে প্রতিটা সেমিনারে এইভাবে থাকে। কারণ আমরা বেসিক্যালি কলেজের প্রফেসর বলতে ছোটো থেকে ধারণা হয়ে এসছে একটু বয়স্ক প্রফেসর হবে, একটু 35-36 বছর বয়স হবে। তো স্যার এত কম বয়সে কলেজের পার্মানেন্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে, তো রাজারহাটেরও গর্ব এটা আমাদের কাছে। তো আমি চাইবো স্যার ইন ফিউচার যেন এই সেন্টারের প্রত্যেকটা সেমিনারে এসে ছেলেমেয়েদেরকে একটু মোটিভেট করে, ইন ফিউচার জেনারেশনকে, যাতে তারাও কলেজের প্রফেসরি লাইনটাও চলে যায়। কারণ আজ অবধি আমরা এই ব্যাপারটা শুনে যে আমি কলেজের প্রফেসর হবো, আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, কিন্তু কলেজের প্রফেসর হবো এই ওয়ার্ডটা কেউ বলে না খুব একটা সচরাচর। তো আমি আশা করবো স্যার তাদেরকে গাইড করবে, ইন ফিউচার যত সেমিনার হবে ইয়ং জেনারেশনকেও আমাদের সঙ্গে দেখে। থ্যাংক ইউ। আর প্রীতম জানা স্যার, আপনাকেও ধন্যবাদ, কারণ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য।